আসসালামু আলাইকুম। বরাবরের মতো চলে আসলাম আমি সবুজ। বুধবারই এফএম এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমাদের বুধবারই এফএম এর এক অতিথি বন্ধু এসেছেন। তার নাম হচ্ছে আমিন। সে একজন পেশায় ভ্যান চালক। তার একটি গল্প নিয়ে সে আমাদের কাছে আসছে। আমরা তার গল্পটি শুনি। ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম জানাচ্ছি ভূতের বাড়ি এফএম থেকে। আমি মোহাম্মদ আমিন। আমি পেশায় একজন ভ্যান চালক, সেটা আমাদের সবুজ ভাই আগে আপনাদেরকে বলছে। সো আমি সরাসরি গল্পে চলে যাই। আমার গল্পটি হচ্ছে, এই গল্পটি বলতে ঘটনাটি আমার সাথে ঘটে যাওয়া। আমি আমাদের এলাকার তালতলায় মানে তালতলায় একটি লাশের ঘটনা বলতেছি। প্রতিদিনের মতো সকালবেলা আমি বের হয়েছি আমার ভ্যান নিয়ে। তো আমাদের থানার ওসি সাহেব আমাকে ফোন দিয়েছে যে এরকম একটি লাশ আছে, আপনাকে লাশটা নিতে হবে হাসপাতালের উদ্দেশ্যে, পোস্টমর্টেম করব এই জন্য। তো আমি লাশটি নেওয়ার জন্য গেলাম। ওই লাশটি এরকম অবস্থায় ছিল, মানে লাশটি শরীর থেকে মাথা ছিন্ন করা ছিল, দুই টুকরা টোটালি, মানে বডি থেকে মাথা আলাদা। আর লাশটি ছিল এক মেয়ের লাশ। তো আমি সাহস করে নেমে যাই লাশ নেওয়ার জন্য। তো লাশটি ছিল বিলের ভিতরে। আমি লাশটি উদ্ধার করে নিয়ে আসি। লাশটির চেহারাটা কিছু দিয়ে হয়তো থেতলে দেওয়া হয়েছে, এই জন্য খুব ভয়ানক ছিল। পুরো নাক মুখ দিয়ে রক্ত বের হইতেছে, খুব খারাপ অবস্থা। তো আমি লাশ নিয়ে একটু কখনোই ভয় পাই না, ওই দিন ওই লাশটা দেখে একটু ভয় পাইছিলাম। সো আমি যখন লাশ নিয়ে হসপিটালে যাই, লাশ দিয়ে ওইখান থেকে আমি চলে আসি, আমার শরীরে দেখি যে কীরকম যেন লাগতেছে, শরীর খারাপ লাগতেছে। এই জন্য আর ওই দিন আমি আর ভ্যান নিয়ে বের হই না। আমি আমার মতো বাসায় চলে আসছি। আসার পরে দেখি আমার শরীরটাও খুব খারাপ লাগতেছে। তো আমি খাওয়া দাওয়া করে দুপুরে আমি ঘুমাইলাম। ওষুধ টষুধ নিয়ে ঘুমাইছি। তো আমার মনে হইতেছে যে আমার জ্বর আসবে, সো জ্বরের ওষুধ নিয়েই ঘুমাইছিলাম। তারপরে রাত্রে যখন আবার বের হইছি, বলে রাখা ভালো, আমাদের বাজার থেকে আসার পথেই এই তালতলাটা পড়ে। তো আমি বাজারে গেলাম বিকেলের দিকে, দুপুরের পরে আর কি, ঘুম থেকে ওঠার পর। বাজার থেকে আসার সময় প্রায় রাত্রি 10টা বাজে। আমি আসার পথে আর কি ওই জায়গা দিয়ে আসতেছিলাম, পাস করতেছিলাম। সো আমার ভ্যান নিয়ে আমি যে রাস্তার যে ঢাল থেকে উপরে উঠতেছি, আমার মনে হচ্ছে যে খুব পিছু থেকে কেউ আমাকে ডাকছে, বা গুংরানির একটা আওয়াজ। ঠিক আছে, সো আমি পিছের দিকে আর তাকাই নাই। আমি খুব সাহস করে সামনের দিকে আগায় যাইতেছিলাম। তো আমি আর পিছের দিকে তাকাই নাই, তো আমি সোজা যাইতেছি সামনের দিকে। যাওয়ার পথে, কিছু দূর যাওয়ার পথে আমার মনে হইতেছে গাড়িটা খুব, ভ্যান খুব ভার হয়ে গেছে। আমি প্যাডেল চাইপা নিতে পারতেছি না। তো একবার পিছে তাকাইলাম যে কিছু হইল নাকি, কোনো সমস্যা নাকি। তখন আমি দেখতেছি ওই লাশটা ঠিক আমার ভ্যানের উপরে এখনো। আর ভ্যানের উপরে হচ্ছে লাশটা শোয়ানো, এবং ভ্যানের ওই যে লাশের হাতের লাশের মাথাটা এভাবে আমার দিকে মুভ করা। খুব বিচ্ছিরিভাবে হাসি দিতে আছে, আর নাক মুখ দিয়ে কিরকম রক্ত বের হইতে আছে। ওই যে বললাম না যে সকালে যে অবস্থায় দেখছি, যে ঠিক ওই অবস্থায়। তখন আমি আর আমি নিজেকে ধরে রাখতে পারি না, আমি সেন্সলেস হয়ে যাই ওই জায়গায়। এই ছিল আমার ঘটনা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ঘটনা শোনার জন্য। বুধবারই এফএম এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আবারও ধন্যবাদ। আমি সবুজ। আজকের মতো ঘটনাটি এই জায়গায় শেষ। যদি আপনাদের ঘটনাটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন, শেয়ার কমেন্ট করতে ভুল করবেন না। আর আপনাদেরকে ধন্যবাদ জানাই এই পর্যন্তই সমাপ্ত করছি। আমাদের যে অতিথি তিনি কিন্তু স্বয়ং একজন ওঝা। আর গল্পটি সরাসরি ভাইয়ের কাছ থেকে শুনে নিই। ভাই, আপনার গল্পটা আমাদের বন্ধুদেরকে শোনান। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমি আমার সরাসরি গল্পে চলে যাই। কাহিনীটি হচ্ছে আমার সাথেই। আমি একদিন ফোন আসলো রাত্রি যে এরকম এক রুগীর বাসায় যাইতে হবে। তো আমি বেরিয়ে গেলাম আমার সব কিছু নিয়ে। রুগীর বাসা থেকে আমার বাসা প্রায় 1 ঘন্টার দূরত্ব। তো আমি আমার সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম রুগীর বাসার উদ্দেশ্যে।
তো রুগীর সমস্যাটা ছিল আমাকে একটি মেছো ভূতে ধরেছে। তারপরে আমি ওইখানে গেলাম রুগীর সাথে, একলা মানে আমার ফ্যামিলি মেম্বার ছিল, সবাই মিলে আমরা বৈশা রুগীর শরীরে মানে মেছো ভূতকে আমরা ভাড়ান করি। ভাড়ান বলতে এটা তো দেশি ভাষায় বলা হয়, আপনারা বুঝতে পারছেন আশা করি। মানে ওনার শরীরে ওই ভূতকে প্রবেশ করায়। তো এরপরে হচ্ছে মানে ও কী কী ডিমান্ড করে, ওর কী কী চাহিদা, কী কী লাগবে, এগুলো দিয়ে আমরা রাত্রেই আমি প্রায় ওর গোসল টোসল দিয়ে এরপরে আমি ওইখান থেকে বের হয়ে যাই। তো এই কাজ শেষ করতে করতে রাত্র প্রায় 3টা থেকে কি 4টা বেজে গেছে। তো আমি আমার বাসার উদ্দেশ্যে আবার সাইকেল নিয়ে বের হয়ে গেছি। তো যেহেতু আমি রাত্রিকালীনই বেশি কাজ করি বা রাত্রিকালীন বেশি ফোন আসে রুগীর বাসা থেকে, আমার কাছে একটা টর্চ লাইট ছিল। ওই যে যারা গ্রামের তারা আশা করি বুঝতে পারবেন, গ্রামের মানুষ এখনও ওই যে 3 ব্যাটারি 4 ব্যাটারি এরকম লাইট ইউজ করে। তো আমার ব্যাটারিটা ছিল মানে লাইটটা ছিল 3 ব্যাটারি, বিদেশি লাইট। তো এবং খুব আলো হইতো ওই লাইটে। তো আমি ওইটা নিয়ে এগিয়ে মানে আমার বাসার উদ্দেশ্যে আসা শুরু করলাম। কিছু দূর আসার পরে একটা মানে আমাদের বাসার কিছু আগে একটা জঙ্গল পড়ে, কত 10-15 মিনিট বাসার থেকে হাঁটলে ওই জঙ্গলটা পাওয়া যায়। জঙ্গলের পাশেই একটা পুরনো কবরস্থান, অনেক আগে। তো ওই কবরস্থান থেকে মনে হয় আমি 200 মিটার দূরে বা 150 মিটার এরকম দূরে, এর ভিতরেই আমি খুব বিকট সুরে হাসির আওয়াজ পাচ্ছি। মানে খুব ভয়ানকভাবে মনে হচ্ছে যে কেউ হাসতেছে, কেউ কান্না করতেছে, এরকম মানে খুব বিচ্ছিরিভাবে। তো আমি বিষয়টা আন্দাজ করতে পেরে আমি বুঝতে পারছি যে এখানে সামনে কোনো সমস্যা অবশ্যই আছে। তো আমি তারপরও বুকে যেহেতু আমি একজন ওঝা, আমি বুকে অদম্য সাহস এগিয়ে গেলাম সামনের দিকে। তো কিছু দূর, কত প্রায় মনে হয় আমি 50 মিটারও যাইতে পারিনি। 50 মিটার যাওয়ার পরেই আমার টর্চটা অফ হয়ে গেছে অটোমেটিক। তো আমি সাইকেল হাতে এবং সাইকেল থেকে নামে আমি হাঁটতে শুরু করলাম, যেহেতু আমার টর্চ নাই। আর রাতটাও ছিল অমাবস্যার রাত, অনেক অন্ধকার ছিল, ঘুটঘুটা অন্ধকার। আমি হাঁটতে শুরু করলাম। আমি কবরস্থানটা ক্রস করবো, এর মানে ক্রস করার একটু পর দিয়ে দেখতেছি আমার সামনে সাদা অবয়বের মতো একটা কিছু দাঁড়িয়ে আছে সামনে। মানে ওনার মাথাটা হচ্ছে পিছের দিকে ঘোরানো আর পা গুলো হচ্ছে সামনের দিকে, হাত পা সব সামনের দিকে, কিন্তু মাথাটা ঘোরানো। তো আমি এত অন্ধকারের ছিল, তার ভিতরেও এত ফর্সা ওই অবয়বটা, মানে পুরো একদম জলজল করতে আছে। পরে আমি জিজ্ঞেস করলাম, এই কি চাস তুই আমার রাস্তা আটকাইছিস কেন? তখন ও মানে ওর মাথা ঘুরাইছে সামনের দিকে। ঘুরানোর পরে তখন আমি ওর চেহারাটা দেখলাম। চেহারাটা ছিল এরকম, মানে ওর দাঁতগুলো হচ্ছে মূলোর মতো একদম এরকম বড়, আশা করি বুঝতে পারছেন। এবং ওর যে চোখ, ওগুলো নর্মাল কোনো চোখ ছিল না, মনে হইতেছে যে একটা আগুনের গোলা। আর ও খুব বিচ্ছিরি ভাবে আমার দিকে তাকে হাসতেছে আর বলতেছে, আজকে তোর শেষ, তুই আমাদের অনেক ক্ষতি করছিস, আমাদের অনেক ভাই ব্রাদার ছিল, তারপরে তুই বোতলবন্দি করছিস, আজকে তোর শেষ দিন, তুই তোর শেষ ইচ্ছা কি আমাদের বল। আমি তখন সাহস নিয়ে বলতেছি যে আমার শেষ ইচ্ছা জিজ্ঞেস করতেছিস, তোর শেষ ইচ্ছা কি তুই সেটা বল, তুই আমার চিনিস না, তোরে আমি বোতলবন্দি করতে 5 মিনিট আমার সময় লাগবে শুধু। তোর ভাই ব্রাদার দেখোস না আজ পর্যন্ত বেরোইতে পারে না, তুই যেই কাজটা আমার সাথে আজকে করছিস, আমার সামনে দাঁড়াইছিস, এই সাহস তোর কে দিল? এই কথা আমি বললাম, কিন্তু ভিতর থেকে আমিও একটু নার্ভাস ছিলাম, যেহেতু হঠাৎ এরকম আমার সামনে আসে। তো আমি আমার ওই যে ব্যাগে ছিল সবকিছু ওইটারে নিয়ে আমি বসে গেছি ওই জায়গায়। বসে আমি ওই মন্ত্র পড়তেছিলাম মনে মনে, মন্ত্র পড়তেছিলাম মনে মনে, এবং ওই মানে ভূতের বশ করার জন্য আমি যাতে ভূত ওই জায়গায় বশ হয়ে যায়। তো আমার কাছে কাঁচের বোতল ছিল একটাই, আর প্লাস্টিকের বোতল ছিল, ওগুলো ব্যাগে ছিল। কাঁচের বোতল দিয়ে তো ওই রুগীর ওই বোতল বইরেই দিলাম জিনের ভূত ওইটা। পরে
ওরে ভরছি প্লাস্টিকের বোতলে। তো এখানে সবচেয়ে দুঃখের কথা হচ্ছে প্লাস্টিকের বোতলটা ছিল নিচে দিয়ে ফুটো করা, ওইটা আমি আসলে বুঝতে পারি না। যখন আমি ওরে বোতল বইরা বাসায় নিয়ে গেছি, তো বাসায় নিয়ে আসার পরে ওইটারে আমি আমার শোকেজের ভিতরে, মানে আমার শোকেজ ওইটার ভিতরে রাখছি, যাতে পরের দিন আমি এটারে কি কবর দিয়ে দিতে পারি, এই জন্য, বা নদীতে ফালাই দিতে পারি। তো পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পরে, মানে পরের দিন সকালে তো আর উঠতে পারি না, একটু লেট করে উঠছি। ওঠার পরে দেখতেছি যে ওটার ফুটা, তলা দিয়ে ফুটা ফুটা করা। তখন আমি বুঝতে পারছি যে না, কান তো সবচেয়ে পিছন দিয়ে তো বাইরে গেছে। তো আমি এটারে খুব, মানে আমার যে স্টাফ ছিল ভূতের, তাদেরকে জানাইলাম বিষয়টা, যে নিউ কিটার ধরে দিতে হবে না। তো পরে আমার যে মানে সহকারী ওরা ছিল, ওরা অনেক চেষ্টার পরে তারে ধরতে সক্ষম হয়। তারপরে আমি ওরে বন্দি করে কাচের বোতলে, পরে বন্দি করার পরে আমি মেঘনা নদীতে তুলাতুলি ঘাট দিয়ে গিয়ে ওরে ভাসাই দিয়ে আসি। তো বন্ধুরা, গল্পটা এই পর্যন্তই ছিল। পরবর্তীতে অন্য একটি গল্প নিয়ে আবার হাজির হব ভূতবাড়ি এফএম এর পক্ষ থেকে আপনাদের সামনে।